তুমি আমার হৃদয় হরণী। লেখক পাপড়ি জান, পর্ব ৪, পাঠে হালিমা মুনি। আয়াজ আর কিছু না বলে প্রচন্ড রাগের সাথে গাড়ি চালাতে শুরু করলো। যেন তার মনে অশান্তি পথের প্রতিটি বাক্যে ছড়িয়ে পড়ছে। তার চোখে ছিল এক ধরনের তীব্রতা, যেন সারা পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে আর সে সবকিছু ধ্বংস করতে প্রস্তুত। নূরিন এক ঝলক তাকালো আয়াজের দিকে। তার চোখের কোণে জল চিকচিক করছিল, কিন্তু সে শক্তভাবে নিজেকে সামলে নিল। গাড়ি এসে থামলো হোস্টেলের সামনে। নূরিন দরজা খুলতে যাবে, কিন্তু আয়াজ হাত বাড়িয়ে দরজা নক করে দিল। নরিন রাগে গর্জে উঠল, এই কি করছেন? আয়াজ ধীরে ধীরে তার দিকে ফিরল। তার চোখে এক অদ্ভুত অন্ধকার খেলা করছিল, গভীর, ভয়ঙ্কর। একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও নরিন। নরিন গভীর শ্বাস নিল। কিসের উত্তর? আমাকে কি সত্যি অনেক বেশি ঘৃণা করো? আয়াজের কণ্ঠে যেন হতাশা মিশে আছে। নরিন থতমত খেয়ে গেল। কি উত্তর দিবে সে? এই পুরুষটাকে সে প্রচন্ড ভালোবাসে। কখনো এই পুরুষটার প্রতি ঘৃণা জন্মায়নি ভালোবাসা ছাড়া। আমি সব কথার উত্তর দিতে বাধ্য নই। আয়াজের চল শক্ত হয়ে গেল। সে এক ঝটকায় নুরিনের হাত ধরে নিচের দিকে টেনে আনলো। আয়াজ বাঁকা হেসে বলল, এতবার নিষেধ করার পর তেড়ামি করে কথা বলছো নুরিন। তাহলে তো তোমাকে একটা শাস্তি দিতেই হয়। কি বলো বউ? বলেই নুরিনের গাল দুটো হাত দিয়ে ধরে কপালে কিস করলো আয়াজ। নিজের ঠোঁট দুটো নুরিনের কপালে ধরে রাখলো। নুরিন কেঁপে উঠল। আয়াজের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। আয়াজ এতে বিরক্ত হয়ে তাকালো। তারপর আয়াজ ঠোঁট সরিয়ে নুরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত অস্থির হচ্ছ কেন জান? তোমাকে এত অস্থির হতে দেখলে আমার মনটা বড্ড বেসামাল হয়ে যায় বউ। নরেন বলল, আপনি প্লিজ দূরে সরুন। দূরে সরে যাবার জন্য তো তোমায় বিয়ে করিনি। প্লিজ আমাকে বোঝার চেষ্টা করুন। আমার আপনাকে মানতে কিছুদিন সময় লাগবে। 4 বছর কি কম সময় ছিল? আপনার সঙ্গে আর এক মুহূর্ত থাকতে চাই না। আয়াজ এবার এক ঝটকায় ওর হাত ছেড়ে দিল। তার চোখ দুটো ধূমায়িত আগুনের মতো জ্বলছে। সে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ঠিক আছে, নেমে যাও। নুরিন আয়াজের চোখের দিকে তাকালো। দেখতে পেল আয়াজ সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। বোঝাই যাচ্ছে আয়াজ অতিরিক্ত রাগার কারণে এমন করেছে। নুরিন কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে পেছন ফিরে হোস্টেলের দিকে হাঁটা দিল। আয়াত চোখ খুলে দেখল তার হৃদয়ের এক টুকরো দূরে চলে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে সে নিজের রাগ সামলানোর চেষ্টা করলো, কিন্তু তার বুকের ভিতর প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ নরেন দরজার সামনে গিয়ে একটু থামলো। মনে হলো সে একবার পিছন ফিরে তাকাবে, কিন্তু না, সে আর ফিরে তাকালো না। আয়াজের মুখ শক্ত হয়ে গেল। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে সে এক ধাক্কায় গাড়ি স্টার্ট দিল। গাড়ির গতির সঙ্গে যেন তার রাগও বাড়তে লাগলো। তুমি যেখানেই যাও কেন নুরিন, তুমি শুধু আমারই থাকবে। আয়াজ দাঁতে দাঁত চেপে বলে উঠল, চোখে ভয়ঙ্কর দৃঢ়তা। জলের বেগে গাড়ি অন্ধকারের দিকে ছুটে গেল। নুরিন পিছন ফিরে চোখে পানি নিয়ে তাকিয়ে দেখল আয়াজ অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে, ঠিক যেমন করে একদিন তার ভালোবাসা হারিয়ে গিয়েছিল। নুরিন দরজা বন্ধ করে বিছানায় মুখ গুজে কান্না শুরু করলো। মনে হচ্ছিল বুকের ভেতর জমে থাকা সব কষ্ট চোখের পানিতে বেরিয়ে আসছে। কেন, কেন এত কষ্ট দিচ্ছে আয়াজ?
কেন সে ফিরে এলো আবার তার জীবন এলোমেলো করতে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। নুরিন দরজা খুলল। আমি সীমা। নুরিন তাড়াতাড়ি চোখের পানি মুছল, মুখে পানির ছিটা দিল। তারপর দরজা খুলতেই সীমা তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তোর চোখে এত লাল কেন? কাঁদছিলি? নুরিন তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল। না তো। সীমা সন্দেহ নিয়েও ওর দিকে তাকালো। মিথ্যা বলছিস, মুখ দেখে বোঝা যাচ্ছে তুই কিছু লুকাচ্ছিস। কি হয়েছে বল। নুরিন শুকনো হাসি হাসল। কিছু না রে, তুই শুধু বেশি ভাবছিস। আমি বেশি ভাবছি নাকি তুই কিছু গোপন করছিস? নুরিন চুপ করে রইল। আয়াজের সাথে আজকের মুহূর্তগুলো মনে পড়ল। ওর ভয়ঙ্কর চোখ, সেই রাগী কণ্ঠ। না, সে এসব কিছু কারো সঙ্গে শেয়ার করতে পারবে না। সে কঠিন গলায় বলল, সীমা প্লিজ। আমি বলেছি না কিছু হয়নি। সীমা দীর্ঘশ্বাস ফেলল। বুঝতে পারল নুরিন এখন কিছু বলবে না। ঠিক আছে, কিন্তু মনে রাখিস আমি তোর পাশে আছি বলে সে ওর কাঁধে হাত রাখল। নুরিন জোর করে হাসল, কিন্তু ভেতর ভেতর সে জানতো এই যুদ্ধ তাকে একাই লড়তে হবে। রুমে বসে নুরিন ও সীমা গল্প করলো। সীমা তো আয়াজের ব্যাপারে বেশি গল্প করছে। সীমা এক গাল হাসি নিয়ে বলল, জানিস স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজ দেখতে কি যে জোশ, পুরাই চকলেট বয়, মন চায় খেয়ে ফেলি। নুরিন এক ঝটকায় সীমার দিকে তাকালো। রাগে তার শরীর কাঁপতে লাগলো। তার সামনে কিনা একটা পরনারী বলছে তার স্বামীকে খেয়ে ফেলবে। রাগে তার শরীর থেকে ঘাম ছুটে গেল, কিন্তু মুখে সে কোনো বাবাতর আনলো না। ঠান্ডা গলায় বলল, মন্ত্রী সাহেব তোর জন্য পরপুরুষ, তাই তাকে নিয়ে ভাবাও গুনাহের কাজ। নিজের নজর হেফাজত কর নিজের স্বামীর জন্য। সীমা ভ্রু উঁচিয়ে বলল, ও মা, তুই এমন ভাব করছিস কেন? বল না। আয়াজকে দেখে তোরও একটু হলেও ভালো লাগেনি? নুরিন গম্ভীর মুখে বলল, আমার কোনো আগ্রহ নেই ওই লোকের ব্যাপারে। সে মন্ত্রী হোক বা চকলেট বয়, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তার নিজের কথায় যেন সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল। আয়াজের ওই রাগী চোখ, গভীর কণ্ঠ, শক্ত হাতে মুখ চেপে ধরা সব মনে পড়ে যাচ্ছিল। সীমা হেসে বলল, ঠিক আছে রে জানতু, আমি আর কিছু বলবো না। তবে মন্ত্রী সাহেবকে নিয়ে কথা উঠলে তোর মেজাজ কেন গরম হয়ে যায় সেটা কিন্তু আমি ঠিকই ধরে ফেলেছি। নুরিন আর কিছু বলল না, শুধু পানির গ্লাস হাতে নিয়ে ঠোঁটের কাছে নিল, কিন্তু হাত কাঁপছিল। আর তার নিজের মনে হচ্ছিল, সত্যি কি আয়াজ তাকে এতটা প্রভাবিত করছে? সীমা কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল। নুরিন একা হয়ে গেল, যেন চারপাশের নীরবতা তাকে গ্রাস করতে চাইল। মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল আয়াজের কথাগুলো, তার রাগ, তার স্পর্শ। হঠাৎ ফোনটা কাঁপতে শুরু করলো। আয়াজ ইফতেখার চৌধুরী। নুরিনের গলা শুকিয়ে গেল। তার ইচ্ছে করছিল ফোনটা ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু তার হাত আপনা আপনি নিজেই রিসিভ বাটনে চাপ দিল। ওপাশ থেকে আয়াজের গম্ভীর ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, এতক্ষণ ধরে ফোন ধরছিলি না কেন? নুরিন ঠোঁট চেপে বলল, কারণ আমি আপনার ফোন ধরতে চাইনি। এক সেকেন্ড নীরবতা, তারপর আয়াজের ঠান্ডা শীতল গলায় চাপা গর্জন ভেসে এলো, তুমি কি জানো নুরিন,
আমি যেটা চাই সেটা না পাওয়া পর্যন্ত শান্ত হতে পারি না। নূরিনের শিরা ধারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আয়াজ এবার একটু ফিসফিস করে বলল, আর আমি কি চাই জানো? তোমাকে, শুধুই তোমাকে। এবার বলো, রাতে খেয়েছো? নূরিন ঠোঁট চেপে ধরে বলল, আপনার জানার দরকার নেই। আয়াজের কণ্ঠে এবার একটা ধমকের সুর। স্বামী হিসেবে না, আমি জানতে চাইছি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। নূরিন ঠোঁট কামড়ে ধরে রাগ চেপে বলল, তাহলে রিপোর্ট নেন মন্ত্রী সাহেব। আমি আমার হোস্টেলে সুস্থ আছি, ভালো আছি, আর খুব শীঘ্রই ডিভোর্স পেপারে সাইন করব। আয়াজ এবার একটু ফিসফিস করলো, কিন্তু সেই শব্দে এতটা তীব্রতা ছিল যেন বজ্রপাত। আয়াজ বলল, তোমার কসুর আমি মাফ করতে পারি, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কসুর মাফ করব না। নূরিন, আর শোনো, তোমার এই ডিভোর্স নামের বোকামির শাস্তি কি কি হতে পারে সেটা খুব দ্রুত বুঝতে পারবে, জান পাখি। নূরিন শক্ত গলায় বলল, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন মন্ত্রী সাহেব? তাহলে শুনে রাখুন, আমি আপনাকে ভয় পাই না। আয়াজ হেসে উঠল, সেই হাসিতে যেন অন্ধকার নেমে এলো। ভয়? তুমি এখনো ভয় দেখানোটা দেখোনি নূরিন, কিন্তু দেখবে, খুব শীঘ্রই দেখবে। কিছুক্ষণ নীরবতা কাটলো। এবার আয়াজ গভীর শ্বাস নিয়ে বলল, ভালোবাসি বউ। নূরিন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ঘৃণা করি আপনাকে মন্ত্রী মশাই। আয়াজের চোখ মুহূর্তে কঠিন হয়ে গেল। কণ্ঠে ভয়ঙ্কর শীলতা নিয়ে বলল, ভালোবাসার উত্তর এটা? নূরিন নির্ভীক গলায় বলল, হ্যাঁ, কারণ আপনার ভালোবাসা আমার জন্য অভিশাপ। আয়াজ এবার ফোনটা এত জোরে চেপে ধরলো যেন ভেঙে ফেলবে। গভীর গলায় বলল, তাহলে এই অভিশাপ নিয়ে সারা জীবন কাটতে হবে নূরিন, কারণ আমি তোমাকে কখনো মুক্তি দেব না। নূরিন একটু বিরক্ত হয়ে বলল, আমার ঘুম পেয়েছে, ঘুমাতে যাচ্ছি। আয়াজ তার ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, ওকে ঘুমাও, কিন্তু কিছুদিন পর তো আর এভাবে শান্তিতে ঘুমাতে পারবে না। নূরিন কৌতূহলী হয়ে বলল, মানে? আয়াজ ঠোঁট কামড়ে হাসতে হাসতে বলল, মানে হলো, আমি তোমাকে সারাক্ষণ চোখের সামনে রাখবো, এবং আমি তোমাকে সারা রাত ঘুমাতে দেব না। যখন তোমাকে আমাদের বাড়িতে আনবো, জানো সারা রাত তোমার সাথে কি করব? আর কিছু বলার আগেই নূরিন তার রাগ ও লজ্জা চাপতে গিয়ে বলল, অসভ্য। নূরিন রাগ আর লজ্জা লাল হয়ে বলল, অসভ্য। আয়াজ হু হু করে হাসল, যেন বিষয়টাকে আরো উপভোগ করছে। কতটা অসভ্য সেটা আমাদের বাড়িতে আসলে বুঝবে, পিচ্ছি। নূরিন এতটুকু শোনার পর কল কেটে দিল, চোখে তীব্র রাগ আর অস্থির নিয়ে। আয়াজ মেসেজ করলো, শান্তির ঘুম ঘুমিয়ে নাও, খুশি, খুব শীঘ্রই আমার প্রেমের সাগরে তোমায় ভাসিয়ে নিয়ে যাব। তবে ভাবার বিষয়, তুমি সহ্য করতে পারবে কিনা। নূরিন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, চোখ বড় বড় হয়ে গেল আয়াজের মেসেজ দেখে। মুখটা লাল হয়ে উঠল, রাগে না লজ্জায়। সে নিজেও বুঝতে পারল না এমন মেসেজ নূরিন কখনোই আশা করা হয়নি। আয়াজের এমন ভাষা তার গভীর চরিত্রের সঙ্গে একদম মিলছে না। নূরিন নিজেকে সামলে নিয়ে জোরে জোরে বলল, দুষ্টতা দেখো, উনি কি ভাবে নিজেকে। তারপর কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকালো। মেসেজের রিপ্লাই দেবে কি দেবে না সেটা নিয়েও দ্বিধায় পড়ে গেল। শেষে ঠোঁট চেপে ধরলো, মেসেজ টাইপ করলো, স্বপ্ন দেখা বন্ধ করুন মন্ত্রী সাহেব। কিন্তু
সেন্ড করার আগেই মনে হলো না, এভাবে উত্তর দিলেও আরো খুশি হবে। ক্যাম্পাসে চেপে মেসেজ মুছে দিল। অপরদিকে আয়াজ ফোন হাতে নিয়ে হাসছিল। তার ঠিকই জানা ছিল নরিন মেসেজ দেখে চুপচাপ রেগে কাঁপছে। নিজের ফোনটা টেবিলে রেখে আয়াজ বিট করে বলল, অপেক্ষা করো বউ, এই ভালোবাসার ঝড় থেকে কিন্তু পালাতে পারবে না। আয়াজ ধীর পায়ে এগিয়ে গিয়ে দেয়ালের সামনে দাঁড়ালো। বিশাল প্রেমে বাঁধানো একটা ছবি, নরিনের 15 বছর বয়সের। মেয়েটার মুখে তখনও শিশু সুলভ সারল্য, চোখে গভীরতা, ঠোঁটে এক ধরনের চাপা লাজুক হাসি, যেন পৃথিবীর কোনো কিছুর খবর নেই, কোনো দুঃখ তাকে ছুঁতে পারেনি। এই ছবিটা আয়াজকে নুরিনের বড় বোন দিয়েছে, বলেছিল আপনার একমাত্র শালিকা। আয়াজ ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে বলল, তুমি জানো নুরিন, আমি তোমায় প্রথমবার এভাবে দেখেছিলাম, তখন বুঝিনি একদিন এই মেয়েটাই আমার জীবন হয়ে যাবে। সে গভীর শ্বাস নিল, চোখে এক ধরনের আবেগ খেলা করছিল। কত বদলে গেছো তুমি, আগে এত চুপচাপ থাকতে, এখন কত করতে একটুও ছাড়ো না। আগে আমাকে দেখলেই ভয়ে মুখ ফিরিয়ে নিতে, দৌড়ে ছুটে পালাতে, আর এখন তো আমার নামে শুনলেই রাগে ফেটে পড়ো, কথা বললেই ঘৃণা ঝরে পড়ে তোমার কণ্ঠে। কিন্তু তাতে কিছু যায় আসে না নুরিন, কারণ তুমি আমার ছিলে, আছো আর থাকবে। নুরিন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। গভীর রাত, চারপাশে নিঃশব্দ, শুধু হালকা বাতাস জানালার পর্দা নাড়িয়ে দিচ্ছে, থামায় ভেতর এক গাদা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। আয়াজের কথা, তার রাগ, তার দ্বন্দ্ব, তার অধিকারবোধ, আর সেই পুরনো অতীত যা সে ভুলে যেতে চেয়েছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবার নাম ভেসে উঠছে। নরিনের বুকটা কেমন যেন দপ করে উঠল। এত রাতে বাবা কল করছে কেন? কোনো সমস্যা হলো না তো? সে দ্রুত কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওপাশ থেকে বাবার ভারী কণ্ঠ শোনা গেল। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? নুরিন গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলো। হোস্টেলেই তো আছি। এত রাতে কল করলেন, কিছু হয়েছে? বাবার কণ্ঠে বিরক্তি, হতে আর কি বাকি, আয়াজের সঙ্গে দেখা করেছিস? নুরিন চমকে গেল। বাবা জানলো কিভাবে? কার কথা বলছেন? সে উম বান করলো যেন কিছু জানে না। বাবা একদম কড়া গলায় বললেন, নাটক করিস না। আয়াজ আজ তোর হোস্টেলের সামনে এসে দাঁড়িয়েছিল, লোকজন দেখে ফেলেছে। আমি কি এসব সহ্য করব? নরেন হতভম্ব হয়ে গেল। আয়াজ এখানে এসেছিল, সে তো কিছু জানে না। আমি জানতাম না আব্বু, সত্যি বলছি, আমি জানতাম না। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। শুন নরেন, আমি তোকে আগে বলেছিলাম আয়াজের মতো মানুষের সঙ্গে তোর সম্পর্ক রাখা উচিত না। ওর মতো ক্ষমতাবান লোকেরা নিজেদের মতো করে সবকিছু করে নেয়। আমাদের মতো সাধারণ মানুষের কোনো মূল্য নেই ওদের কাছে। নরিন চুপ করে রইল। আয়াজ সত্যি এমন নাকি? সে যা বলে তা সত্যি? বাবা আবার বলেন, তুই যদি আয়াজের জীবন থেকে নিজেকে সরিয়ে নিতে পারিস তাহলে আমাদের জন্য ভালো হবে, না হলে শেষ পর্যন্ত কষ্ট পেতে হবে তোকে। মা, নুরিনের হাত
কাঁপছিল। সে কি সত্যিই নিজেকে সরিয়ে নিতে পারবে? আয়াজ কি তেমন সহজে তাকে যেতে দেবে? কল কেটে গেল। নূরিন ফোনটা শক্ত করে ধরে জানালার বাইরে তাকিয়ে থাকলো। কোথাও যেন অজানা এক ঝড় অপেক্ষা করছে। নূরিন এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ ভাবছিল বাবার কথা, আয়াজের আচরণ আর নিজের ভবিষ্যৎ। সবকিছু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে গেল সে। ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই আয়াজের সেই অপ্রত্যাশিত কথা মনে পড়ে গেল। খুব শীঘ্রই আমার প্রেমের সাগরে তোমায় ভাসিয়ে নিয়ে যাব। তবে ভাবনার বিষয় তুমি সহ্য করতে পারবে তো? নূরিন চোখ বন্ধ করেও যেন আয়াজের সেই বাঁকা হাসিটা দেখতে পেল। রাগে, লজ্জায় আর অভিমানে সে পাশ ফিরল। নূরিন ভাবল সে কেন এতটা অনুভব করছে আয়াজকে। ঘৃণা করার কথা ছিল, কিন্তু কেন তার বলা প্রতিটা কথা মানে ঝড় তোলে এত দৃষ্টান্তর ভাবে? ক্লান্ত শরীর বেশিক্ষণ জেগে থাকতে পারল না। ধীরে ধীরে তার নিঃশ্বাস গভীর হয়ে এলো। সে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে আয়াজ নিজের ঘরে বসে নূরিনের ছবি হাতে নিয়ে বসেছিল। এক দৃষ্টিতে তাকিয়েছিল সে ছবির দিকে, যেখানে নূরিনের বয়স মাত্র 15। তুমি এখনো আগের মতোই রয়ে গেছো নূরিন, একদম আমার ছোট্ট পুতুলটার মতো। আয়াজ তার ফোনের ছবির উপর আলতো করে হাত বুলিয়ে দিল। তারপর ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করলো। আজকের দিনের ঘটনাগুলো তার মাথায় ঘুরছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে ক্লান্তি তাকে গ্রাস করলো। নূরিন আর আয়াজ দুজনেই আলাদা জায়গায়, আলাদা পরিস্থিতিতে, কিন্তু একে অপরের কথা ভেবে ঘুমিয়ে পড়ল। তবে তারা দুজন দুই জায়গায় থাকলেও মনে যেন এক অদৃশ্য সুতায় বাঁধা ছিল তারা। আর সেই সুতো খুব শীঘ্রই শক্তভাবে জড়িয়ে ধরবে নূরিনকে, যে চাইলেও পালাতে পারবে না। ঢাকা মেডিকেল কলেজ সকালের দৃশ্য একটু ভিন্ন। সূর্য ওঠার সাথে সাথে পুরো ক্যাম্পাসে এক ধরনের প্রাণবন্ততা ছড়িয়ে পড়ে। মেডিকেল কলেজের বড় দরজার সামনে ছাত্রছাত্রী, ডাক্তার এবং নার্সদের ব্যস্ত চলাচল শুরু হয়। ক্লাসের সময় শুরু হতে না হতে শিক্ষার্থীরা সাদা কোট পরিহিত অবস্থায় ক্যাম্পাসে প্রবেশ করতে থাকে। তাদের হাতে বই, ল্যাপটপ, স্টেথোস্কোপ সহ তারা নিজেদের ক্লাস বা হাসপাতালের প্র্যাকটিক্যাল সেশন অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। প্রায় 2 ঘন্টা পর ডক্টর আহনাফ মির্জার ক্লাস শেষ হলো। সব স্টুডেন্ট ক্লাস থেকে বের হওয়া শুরু করলো। ঠিক তখনই ডাক্তার আহনাফ মির্জা নূরিনের সামনে পথ আগলে দাঁড়ালো। কেমন আছো নূরিন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমায় জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? নূরিন বলল, না মানে আসলে। ও, বুঝতে পেরেছি লজ্জা পাচ্ছ। তারপর ডাক্তার আহনাফ মির্জা পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে নূরিনের দিকে এগিয়ে দিল। আয়াজ ইফতেখার চৌধুরী ঢাকা মেডিকেল একটা কাজে এসেছিল। ঠিক তখনই দেখতে পেল তার প্রেয়সীকে কেউ একজন ফুল বাড়িয়ে দিচ্ছে। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেল। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর ও সিংহ আয়াজ সে পরিণত হলো। এত সাহস এই আহনাফ মির্জা তার হৃদয় হরণীকে ফুল দিচ্ছে। হঠাৎ বাঁকা হাসলো আর গার্ডেনের কিছু একটা ইশারা করলো। গার্ডরা ইশারা
বুঝতে পারল তারা দ্রুত কাঙ্ক্ষিত জিনিস আনতে ছুটে গেল। এই ফুলটা তোমার জন্য। আমায় বিয়ে করবে নূরিন? নূরিন কিছু বলতে যাবে, তার আগেই একটা ধারালো তীর ধনুক আহনাফ এর হাতে গেঁথে গেল, আর তার হাত থেকে গোলাপ ফুলটা পড়ে গেল। তীর ধনুকটা এতটা ধারালো ছিল যে আহনাফ হাত থেকে অজর ধারায় রক্ত পড়া শুরু করলো। তার সাদা পোশাক রক্তের কিছু ফোঁটা এসে লাগলো। এত রক্ত পড়তে দেখে নরিনের মাথা ঘুরতে লাগলো। সে প্রচন্ড ভয়ে কাঁপতে লাগলো। আশেপাশে সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। আহনাফ ব্যথায় সহ্য করতে না পেরে চিৎকার করলো। নরিনের হঠাৎ চোখ যায় আয়াজের দিকে, যে বুকে হাত গুজে বাঁকা হেসে তাকিয়ে আছে। তার চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে, যে কেউ এই চোখের দিকে তাকালে ভয় পাবে। নাসরা দ্রুত আহনাফের দিকে এগিয়ে আসা ধরলে গার্ডরা তাদের থামিয়ে দিল। নাজ ভয় পেয়ে পিছিয়ে গেল। আহনাফের শার্ট রক্তে ভিজে গেছে, হাত দিয়ে চেপে ধরেছে গভীর ক্ষতস্থানে। মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। তার চোখ কুঁচকে গেছে ব্যথায়। সে দৃষ্টি তুলতেই দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে আয়াজ। আয়াজ ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখ জ্বলছে রাগে প্রতিশোধে। গায়ে সাদা শার্টের উপর কালো ব্লেজারের বোতাম ঢিলে হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে একটু ঝুঁকে আহনাফের দিকে তাকিয়ে বলল, হাত থেকে ছুরিটা উঠান। ডক্টর আহনাফ, আপনার কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি। আহনাফ কাপা কণ্ঠে বলল, কি বলছেন স্যার? আমি কিভাবে ছুরিটা উঠাবো? আমার হাতে অনেক ব্যথা করছে। আয়াজ এবার গভীর কণ্ঠে ফিসফিস করলো, যেন প্রতিটি শব্দ বিষ ছড়িয়ে দিল। কেন পারবেন না ছুরিটা উঠাতে? কিন্তু একটা কাজ তো খুব ভালো পারেন, অন্যের বউয়ের দিকে হাত বাড়াতে। এবার বুঝতে পারছেন তো অন্যের বউয়ের দিকে হাত বাড়ালে শাস্তি কতটা ভয়াবহ হতে পারে? আহনাফের চোখ বিস্ফোরণের মতো বড় হয়ে গেল। শরীর আরো কেঁপে উঠল আতঙ্কে। আয়াজ ধীরে ধীরে ছুরিটা তুলে নিল। রক্ত ঝরে পড়ল মেঝেতে। তার চোখে ছিল ভয়ঙ্কর তীব্রতা। আয়াজ ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটিয়ে বলল, এটা তো কেবল শুরু। ডক্টর আহনাফ, আপনি আমার কলিজার দিকে হাত বাড়িয়েছেন। আপনার শাস্তি আরো ভয়াবহ হবে। জাস্ট ওয়েট করুন। এইদিকে ঢাকা মেডিকেল করিডোরে যেন এক মুহূর্তে ঝড় বয়ে গেল। চারপাশ নিস্তব্ধ। বাতাসে এটা অদৃশ্য ভয় ছড়িয়ে আছে। সবাই থমথমে মুখে দাঁড়িয়ে আছে। কেউ সাহস করে কথা বলার সুযোগ পাচ্ছে না। আহনাফ হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তার শরীরে হালকা কাঁপুনি নেই। সে বুঝতেই পারছে না কি ঘটছে। মানে কি বলতেছে, স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। আয়াজ সামনে এগিয়ে এলো। তার চোখ রঙিন হয়ে আছে, ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর হাসি। তার সেই হাসির শব্দে যেন পুরো ঢাকা মেডিকেলে সবাই আর একবার কেঁপে উঠল। আয়াজ হাসতে হাসতে বলল, ভুল? ভুল জিনিসটা আমার ডিকশনারিতে নেই। এই স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরী কখনো ভুল করে না। শেষের কথাটা সে এত জোরে চিৎকার করে বলল যে পুরো করিডোর মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই দম আটকে অপেক্ষা করতে লাগলো। এরপর কি হতে যাচ্ছে? আহনাফ হতভম্ব। তার মনে একরাশ প্রশ্ন জমে উঠল, কিন্তু মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই আয়াজ নরিনের দিকে এক কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি জানেন ডক্টর আহনাফ মির্জা আপনি কাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? তারপর এক
বাঁকা হাসি দিয়ে গার্ডদের দিকে ইশারা করলো। মুহূর্তের মধ্যে একজন গার্ড একটা আইডি কার্ড নিয়ে এগিয়ে এলো। ধীর পায়ে আয়াজ এগিয়ে এলো নুরিনের দিকে। তার গভীর চোখ যেন নুরিনের চোখের ভেতর প্রবেশ করে, সবকিছু বুঝে নিচ্ছে। নুরিন দুক দুক করা হৃদয় নিয়ে পেছনে সরতে চাইলো, কিন্তু পারল না। হঠাৎ আয়াজ এক ঝটকায় নুরিনের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। আশেপাশের সবাই বিস্ময়ে তাকিয়ে থাকলো। তারপর সে ধীরে ধীরে আইডি কার্ডটা নুরিনের গলায় পরিয়ে দিল। নুরিন হতভম্ব। আয়াজ চোখে তীক্ষ্ণ দৃষ্টি এনে বলল, এইবার আইডি কার্ডটা তোমার গলায় পারফেক্ট মানিয়েছে। আইডি কার্ডে শুধু তোমার নাম কেন থাকবে, আমার নামটাও না হয় জুড়ে যাক। তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি এনে ফিসফিস করে বলল, যতই হোক তুমি 3বার কবুল বলে বিয়ে করেছ আমায়, তাই মিসেস চৌধুরী কেমন লাগলো আমার প্রথম উপহার? নরিনের মাথাটা ঘুরে উঠল। চারপাশে সবকিছু ঝাপসা দেখতে লাগলো, আর আয়াজ তার চোখে এক ধরনের বিজয়ের স্মৃতি, যেন সে যা চেয়েছে তা ঠিক সেভাবেই পেয়েছে। ঢাকা মেডিকেলের নার্স থেকে শুরু করে ডাক্তাররা অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ নড়ছে না, কেউ কথাও বলছে না, সবাই শুধু এক পলকে তাকিয়ে আছে নুরিনের গলায় ঝুলে থাকা সেই আইডি কার্ডের দিকে। গা চমচম করা নীরবতার মধ্যে কার্ডের লেখাগুলো যেন আরো স্পষ্ট হয়ে ফুটে উঠল। স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরীর বিবি যান। কেউ যেন বিশ্বাস করতে পারছে না। চারপাশে ডাক্তার নার্সদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখে মুখে বিষময়ের ছাপ। এ মেয়েটা তো সাধারণ এক মেডিকেল স্টুডেন্ট ছিল, তাহলে সে কিভাবে দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির স্ত্রী হলো? সীমা দাঁড়িয়ে আছে স্থির দৃষ্টিতে তাকিয়ে নুরিনের দিকে। তার ছোটবেলার কাশ, সেই রহস্যময়, অসম্ভব আকর্ষণীয় আয়াজ ইফতেখার, সে কি না তার সবচেয়ে প্রিয় বান্ধবীর স্বামী? সীমার চোখে জল টলমল করে উঠল। এই ভালোবাসা, এই অধিকার, এই অসম্ভব শক্তিশালী দৃষ্টিভঙ্গি তো সে চিরকাল আয়াজের মধ্যে দেখতে চেয়েছিল। অথচ আয়াজ আজ অন্য কাউকে তার বিবিজান বলে পরিচয় করিয়ে দিচ্ছে। সীমার গাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আর নুরিন, সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে নিজের গলার সেই আইডি কার্ডের দিকে তাকিয়ে। আয়াজের শক্ত হাতের বাঁধন এখনো তার কোমরের চারপাশে শক্ত রয়েছে। আয়াজ এবার গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, এবার তো সবাই বুঝলো তুমি আমার কে। তার কণ্ঠে এক ধরনের ভরসা, এক ধরনের শক্তি, আবার একই সাথে এক ভয়ঙ্কর দাবি লুকিয়ে আছে, যেন সে নুরিনকে চিরদিনের জন্য নিজের করে নিয়েছে, আর কেউ তার কাছ থেকে নুরিনকে ছিনিয়ে নিতে পারবে না। নুরিনের পুরো শরীর রাগে কাঁপছে, কিন্তু আয়াজের ভয়ঙ্কর দৃষ্টির সামনে সে কিছুই বলতে পারছে না। একদম কাছে আসবেন না, আপনি খুব খারাপ মন্ত্রী সাহেব। আয়াজ নুরিনের হাতটা শক্ত করে ধরল। হ্যাঁ, আমি খারাপ, আর জঘন্য খারাপ হতে চাই, সেটাও শুধু তোমার জন্য। শোনো মেয়ে, আমি তোমাকে আমার কাছে রাখবো, তোমার ইচ্ছার বিরুদ্ধে হলেও। আয়াজের কণ্ঠে ছিল এক ভয়ানক প্রতিজ্ঞা, এক অদম্য দখলদারিত্ব। নরিন পেঁচাতে চেয়েছিল, কিন্তু আয়াজ তাকে এক ঝটকায় কাছে টেনে নিল। ছাড়ুন আমাকে প্লিজ, আমি আর নিতে পারছি না। নরিন চিৎকার করতে চেয়েছিল, কিন্তু আয়াজের রাগী দৃষ্টি তাকে এক মুহূর্তে স্তব্ধ করে দিল। তার নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। আয়াজের চোখের গভীর এক তীব্র আগুন জ্বলছে, যে আগুন ভয়ঙ্কর, ধ্বংসাত্মক,
কিন্তু তবুও অস্বীকার করা যায় না। চারপাশের ঘাটরা দ্রুত মানুষদের সরিয়ে দিচ্ছিল। কেউ কিছু বুঝতে পারছিল না, কিন্তু সবার মনে একই প্রশ্ন, আজ মন্ত্রী স্যারের মধ্যে এতটা রাগ কেন? আয়াজ গেটের কাছে এসে থামলো, তারপর ভয়ঙ্কর দৃষ্টিতে গার্ডদের দিকে তাকিয়ে বলল, আজ যা হয়েছে তা যেন মিডিয়ায় না যায়। আর যদি আমিও খবর মিডিয়ায় পাই, তাহলে তোরা হয়তো এই পৃথিবীর আলো আর দেখবি না। গার্ডদের মুখ শুকিয়ে গেল। তাদের মন্ত্রী স্যারকে তারা সব সময় ঠান্ডা মাথার মানুষ হিসেবেই চিনত, কিন্তু আজকের এই রূপ, এ যেন এক রক্তপিপাস রাজা। সে তার রাজত্বের প্রতিটি নিয়ম নিজের মতো করে লিখতে চায়। নূরেন শিউরে উঠল, এই কেমন মানুষ, এটা কেমন জীবন? এই পাষাণ এক গোয়ে ভয়ঙ্কর মানুষটাই কি তার স্বামী? তার গা গুলিয়ে উঠল, কিন্তু আয়াজ তার হাত ছাড়ল না, বরং আরো শক্ত করে ধরে গাড়ির দিকে টেনে নিয়ে যেতে লাগলো। পর্বটা হয়তো একটু অগোছালো হয়েছে, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব অনেক আবেগ, ভালোবাসা, হাসি, কান্না মিশে আছে। পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই পরবর্তী পর্ব আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।